সায়েন্সেবল চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব পদার্থের কঠিন অবস্থা, সলিড স্টেট অফ ম্যাটার। এটা তোমাদের ক্লাস 12-এর কেমিস্ট্রি সিলেবাসে রয়েছে। যারা কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য কিন্তু এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদার্থের কঠিন অবস্থা এই চ্যাপ্টারের কিছু ওভারভিউ নিয়ে আমরা আলোচনা করব। দেখো, পদার্থের ভৌত অবস্থার অন্যতম হলো কঠিন অবস্থা। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে এবং কঠিন পদার্থের গঠনকারী কণাগুলির মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল অত্যন্ত তীব্র হওয়ায় কঠিন পদার্থ কিন্তু দৃঢ় এবং অসংনম্য হয় এবং এর ঘনত্বও কিন্তু বেশি হয়। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, যেমন দেখা যায় বরফের ঘনত্ব কিন্তু জলের থেকে কম। এবার দেখো, কঠিন পদার্থের গঠনকারী কণাগুলির বিন্যাসের ওপর ভিত্তি করে কঠিন পদার্থকে দুভাগে ভাগ করা হয়। একটি হলো কেলাসাকার কঠিন এবং অপরটি হলো অনিয়তাকার কঠিন। কেলাসাকার কঠিনের ক্ষেত্রে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি রয়েছে, কিন্তু অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে কোনো জ্যামিতিক আকৃতি নির্দিষ্ট থাকে না। কেলাসাকার কঠিনের বিন্যাস সুষম এবং সুশৃঙ্খল হয়, কিন্তু অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে তা হয় না। এবার দেখো, কেলাসাকার কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণাগুলি অণু, পরমাণু এবং আয়ন হতে পারে এবং তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলও ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। গঠনকারী কণা এবং আকর্ষণ বলের উপর ভিত্তি করে কেলাসাকার কঠিনকে 4 ভাগে ভাগ করা হয়। একটি হলো আয়নীয় কেলাসাকার কঠিন। এক্ষেত্রে গঠনকারী কণাগুলি ক্যাটায়ন বা অ্যানায়ন, যেমন সোডিয়াম ক্লোরাইড। ক্যাটায়ন এবং অ্যানায়ন এক্ষেত্রে স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে। এবার হলো ধাতব কেলাসাকার কঠিন। এক্ষেত্রে গঠনকারী কণা বলতে কি না, চলমান ইলেকট্রনের সমুদ্রে ধাতব ক্যাটায়ন। যে কোনো ধাতু, যেমন ধরো সিলভার, কপার, এগুলো হচ্ছে এর এক্সাম্পল। এক্ষেত্রে ধাতব বন্ধনের মাধ্যমে কিন্তু এরা যুক্ত থাকে। এবার হলো সমযোজী কেলাসাকার কঠিন। এক্ষেত্রে গঠনকারী কণাগুলি একই বা ভিন্ন ধরনের অধাতব পরমাণু, যেমন হীরক, গ্রাফাইট। এক্ষেত্রে গঠনকারী কণাগুলি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আরও একটি রয়েছে, সেটি হলো আণবিক কেলাসাকার কঠিন। এক্ষেত্রে গঠনকারী কণাগুলি অণু বা পরমাণু এবং তারা লন্ডন বল, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন বা হাইড্রোজেন বলের মাধ্যমে যুক্ত থাকতে পারে, যেমন H2, Cl2 ইত্যাদি। এবার দেখো, কেলাসাকার কঠিনের গঠনকারী কণাগুলি ত্রিমাত্রিক দেশে সুষম এবং পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত হয়ে গঠন করে কেলাস জালক। এখানে দ্বিমাত্রিক দেশে একটি কেলাস জালক দেখানো হচ্ছে। এই যে কেলাস জালকের প্রত্যেকটা বিন্দু, এই বিন্দুগুলিকে বলা হয় ল্যাটিস বিন্দু, যেখানে গঠনকারী কণাগুলি রয়েছে। এখানে একটা বর্গাকার কেলাস জালক দেখানো হয়েছে দ্বিমাত্রিক দেশে। এবার দেখো, কোনো একটা কেলাস জালক ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এটা একটা ক্ষুদ্রতম মৌলিক বিন্যাসের সুষম ও পর্যায়ক্রমিক বিন্যাসের ফলে সৃষ্টি হয়েছে। এখানে ক্ষুদ্রতম মৌলিক বিন্যাসটা কি? কেলাসটা বর্গাকার, ক্ষুদ্রতম মৌলিক বিন্যাসটাও ছোট্ট বর্গক্ষেত্র। তাহলে এই যে ক্ষুদ্রতম মৌলিক বিন্যাস, এটাকেই বলা হয় একক কোষ বা ইউনিট সেল। এই একক কোষগুলো আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন একক কোষ বিভিন্ন রকম হতে পারে। সরল একক কোষ, এক্ষেত্রে গঠনকারী কণাগুলি একক কোষের
কৌণিক বিন্দুতে রয়েছে। এরপর হলো দেহকেন্দ্রিক একক কোষ। এক্ষেত্রে গঠনকারী কণাগুলি একক কোষের প্রত্যেকটা কৌণিক বিন্দুতেও রয়েছে এবং একদম দেহ কেন্দ্রে অবস্থান করছে, দেহ কেন্দ্রে অবস্থান করছে। এবার হলো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। এক্ষেত্রে গঠনকারী কণাগুলি প্রত্যেকটা কর্নারে রয়েছে ইউনিট সেলের এবং 6টা যে পৃষ্ঠতল রয়েছে প্রত্যেকটা পৃষ্ঠতলের কেন্দ্রে অবস্থান করছে। এবং আরেকটি হলো প্রান্ত কেন্দ্রিক একক কোষ। এক্ষেত্রে গঠনকারী কণাগুলি প্রত্যেকটা কৌণিক বিন্দুতে রয়েছে এবং দেখো দুটো যে বিপরীত সমান্তরাল পৃষ্ঠ, সেই বিপরীত সমান্তরাল পৃষ্ঠের কেন্দ্রে রয়েছে। কেলাসের মধ্যে ইউনিট সেলগুলোকে দেখলে আমরা বুঝতে পারি যে গঠনকারী কণাগুলো কিন্তু সর্বত্র নেই। ইউনিট সেলের বেশ কিছু স্থান কিন্তু ফাঁকা রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। তাহলে কোনো একটি একক কোষের আয়তনে যত অংশ গঠনকারী কণা দ্বারা অধিকৃত থাকে তাকে আমরা বলবো প্যাকিং দক্ষতা বা প্যাকিং ফ্র্যাকশন। এই প্যাকিং ফ্র্যাকশন বিভিন্ন একক কোষের ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে। সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে 52%, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 68% এবং পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 74%। কেলাসের বহিরাকৃতির ওপর ভিত্তি করে কেলাসকে আবার 7 ভাগে ভাগ করা হয়। এটাকে আমরা মনে রাখবো এভাবে: TMO, TCRH, ট্রাইক্লিনিক, মনোক্লিনিক, অর্থরম্বিক ও রম্বিক, টেট্রাগোনাল, কিউবিক, রম্বোহেড্রাল ও ট্রাইগোনাল এবং হেক্সাগোনাল। এই 7টি বিভিন্ন প্রকার কেলাসের মধ্যে 14 রকমের ল্যাটিস দেখা যায়, যাদেরকে বলা হয় ব্র্যাভিস ল্যাটিস। এতক্ষণ আমরা কেলাসের গঠন সম্পর্কে জানলাম। এবার দেখো কেলাসের মধ্যে গঠনকারী কণাগুলো কিন্তু সবসময় নিখুঁত এবং সুষমভাবে বিন্যস্ত থাকে না। কেলাসের গঠনকারী কণাগুলি নিখুঁত এবং সুষম বিন্যাস থেকে যখন বিচ্যুত হয় তখন দেখা যায় ত্রুটি। এই ত্রুটি বিভিন্ন রকমের হতে পারে: বিন্দু ঘটিত, রেখা ঘটিত এবং তল ঘটিত। এবার আমরা বিন্দু ঘটিত ত্রুটি নিয়ে আলোচনা করব। বিন্দু ঘটিত ত্রুটি। বিন্দু ঘটিত ত্রুটি 3 রকমের হতে পারে, যেমন স্টয়চিওমেট্রিক ত্রুটি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি এবং অশুদ্ধিজনিত ত্রুটি। স্টয়চিওমেট্রিক ত্রুটি 2 রকমের হতে পারে। একটি হলো শূন্যতাজনিত ত্রুটি। এক্ষেত্রে গঠনকারী কণাগুলি যখন নির্দিষ্ট ল্যাটিস পয়েন্ট থেকে দূরে চলে যায়, ল্যাটিস পয়েন্টে থাকলো না, ল্যাটিস পয়েন্টটা ফাঁকা থাকলো, সেক্ষেত্রে সেই স্থানটায় শূন্যতা থাকলো। যেমন এই ধরনের এই জায়গাটা কোনো গঠনকারী কণা নেই, বা এই জায়গাটায় কোনো গঠনকারী কণা নেই, শূন্য। তাহলে এই ধরনের ত্রুটি হলো শূন্যতাজনিত ত্রুটি। এবং আর একটা স্টয়চিওমেট্রিক ত্রুটি হলো অন্তঃস্থানিক ত্রুটি। এক্ষেত্রে গঠনকারী কণাগুলো ল্যাটিস পয়েন্ট ছাড়াও যখন
ল্যাটিস পয়েন্টে তো রয়েছে, আবার যখন অন্তঃস্থানে অবস্থান করছে তখন এই ধরনের ত্রুটি সৃষ্টি হয়। এই ধরনের ত্রুটি শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক, এটা সাধারণত অআয়নীয় কেলাসের ক্ষেত্রে দেখা যায়। আয়নীয় কেলাসের ক্ষেত্রে এই একই ধরনের ত্রুটিগুলোকে আমরা বলবো শটকি এবং ফ্র্যাঙ্কেল। দেখো, শটকি ত্রুটির ক্ষেত্রে দেখানো হয়েছে কি এম প্লাস এক্স মাইনাস এমএক্স টাইপ একটা কেলাস নেওয়া হয়েছে, এম প্লাস এক্স মাইনাস। এক্ষেত্রে ক্যাটায়ন, এখানে একটা ক্যাটায়ন থাকার কথা ছিল, নিজস্ব স্থান থেকে দূরে চলে গেছে এবং তড়িৎ প্রশম বজায় রাখতে, তড়িৎ প্রশমতা বজায় রাখার জন্য অ্যানায়নটাও কিন্তু, এখানে একটা অ্যানায়ন থাকার কথা ছিল, সেও নিজের স্থান থেকে দূরে চলে গেছে। তাহলে এই ধরনের ত্রুটিগুলোকে আমরা বলবো শটকি ডিফেক্ট বা শটকি ত্রুটি। ঠিক আছে, এবার দেখো আয়নীয় কেলাসের ক্ষেত্রে যখন দেখা যায় কোনো একটা ক্যাটায়ন নিজস্ব ল্যাটিস পয়েন্ট ছেড়ে যখন কোনো একটা অন্তঃস্থানিক স্থানে চলে আসছে, তখন এই ধরনের ত্রুটিকে আমরা বলবো ফ্রেঙ্কেল ত্রুটি। যেমন সিলভার ক্লোরাইডের কেলাসের ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে দেখো এম প্লাস অর্থাৎ ক্যাটায়নটা এই স্থানে থাকার কথা ছিল, নিজস্ব ল্যাটিস স্থান পরিত্যাগ করে এটা অন্তঃস্থানিক স্থানে চলে এসেছে। তাহলে এই ধরনের ত্রুটিকে আমরা বলবো ফ্রেঙ্কেল ত্রুটি। এবার দেখো নন স্টয়চিওমেট্রিক যে ত্রুটি, সেটা আবার বিভিন্ন রকমের হতে পারে। যেমন ধাতব আধিক্যজনিত ত্রুটি এবং অপরটি হলো ধাতব ঘাটতিজনিত ত্রুটি। ধাতব আধিক্যজনিত ত্রুটির ক্ষেত্রে দেখো, এই ধরো এম প্লাস এক্স মাইনাস একটা কেলাস চালক নিয়েছি, এখানটা থেকে দেখো অ্যানায়নটা থাকার কথা ছিল এক্স মাইনাস, কিন্তু এক্স মাইনাস নিজস্ব স্থানে নেই, ফাঁকা রয়েছে। তাহলে তড়িৎ প্রশমতা বজায় রাখতে এই জায়গাটা একটা ইলেকট্রন এসেছে, ইলেকট্রন দ্বারা অধিকৃত এই যে স্থানটা, এটাকে বলা হয় এফ কেন্দ্র। এটাই কিন্তু কোনো একটা কেলাসের বর্ণবিন্দুর জন্য কিন্তু দায়ী। ঠিক আছে, এরপর দেখো অশুদ্ধিজনিত ত্রুটি। এই অশুদ্ধিজনিত ত্রুটি আবার দু রকমের হতে পারে। একটি হলো প্রতিস্থাপক অশুদ্ধি এবং আরেকটি হলো অন্তঃস্থানিক অশুদ্ধি। এবার আমরা কঠিন পদার্থের কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। যেমন ধরো তড়িৎ ধর্ম, কঠিন পদার্থের তড়িৎ ধর্ম। কঠিন পদার্থের তড়িৎ ধর্মের ওপর ভিত্তি করে কঠিন পদার্থগুলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরক ভাগ করা হয়েছে। পরিবাহী কোনগুলো? যারা ভালো তড়িৎ পরিবহন করতে পারে। অর্ধপরিবাহী যারা খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে না, যাদের তড়িৎ পরিবহন করার ক্ষমতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি, তারা হলো অর্ধপরিবাহী। এবং যারা তড়িৎ পরিবহন একদমই করতে পারে না, তারা হলো অন্তরক। এবার দেখো, এই যে অর্ধপরিবাহীর কথা বলছি, অর্ধপরিবাহীগুলোর কিন্তু তড়িৎ পরিবহন করার ক্ষমতা বাড়ানো যায়। কিভাবে বাড়ানো যায়? তাদের মধ্যে কিছু অশুদ্ধি যোগ করে। এই অশুদ্ধি যোগ করাকে বলা হয় ডোপিং করা। যেমন ধরো, এখানে একটা সিলিকনের কেলাস দেখানো হয়েছে। সিলিকন একটা চতুর্যোজী মৌল। এই সিলিকন কেলাসের মধ্যে এখানে দেখো, সিলিকন কেলাসে ফসফরাস ডোপিং করানো হয়েছে। অর্থাৎ চতুর্যোজী মৌলের মধ্যে যখন আমরা একটা পঞ্চযোজী মৌল ডোপিং করাচ্ছি, এর যোজ্যতা 5, বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, 5টা 4টে দিয়ে 4টে সিলিকনের সাথে বন্ডিং করছে এবং একটা ইলেকট্রন ফ্রি রয়েছে। এই ফ্রি ইলেকট্রন মুভমেন্ট করবে। আমরা জানি ফ্রি ইলেকট্রন যেদিকে মুভমেন্ট করে তার বিপরীত দিকে কারেন্ট যাবে, ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে কারেন্ট যাবে। তাহলে এখানে অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন করার ক্ষমতা বৃদ্ধি পেল। এই ধরনের অর্ধপরিবাহীকে আমরা বলবো
এন টাইপ অর্ধ পরিবাহী। এখানে এন মানে কি? নেগেটিভ, কারণ এখানে আধান বাহককে একটা ইলেকট্রন। এবার দেখো সিলিকন কেলাসের মধ্যে যখন কোনো একটা বোরন অর্থাৎ ত্রিযোজী মৌল ডোপিং করানো হয় তখন কি ঘটে? বোরন একটা ত্রিযোজী মৌল, এর বাইরের যোজ্যতা কক্ষে 3টে ইলেকট্রন রয়েছে, তাই দিয়ে 3টে সিলিকনের সাথে বন্ডিং পার্টিসিপেট করেছে এবং একটা জায়গায় হোল তৈরি হয়েছে। এই হোলটা দেখো ট্রান্সফার হতে পারে, হোলটা এই পজিশনে আসতে পারে, এই জায়গায় ইলেকট্রন যেতে পারে, অর্থাৎ ইলেকট্রনের মুভমেন্ট এক্ষেত্রেও হবে এবং কারেন্টেরও পাস করবে, কারেন্টও বেশি পরিমাণে ফ্লো হবে। তাহলে এই ধরনের অর্ধপরিবাহীকে আমরা বলবো পি টাইপ অর্ধপরিবাহী। ঠিক আছে, পি মানে পজিটিভ, যেহেতু হোল পজিটিভ, হোলের মুভমেন্ট ঘটছে, সেজন্য কারেন্টও বেশি পরিমাণে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা কঠিন পদার্থের চৌম্বক ধর্ম নিয়ে আলোচনা করব। চৌম্বক ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন দেখো প্যারাম্যাগনেটিক, এই ধরনের পদার্থগুলো চুম্বক ক্ষেত্র দ্বারা খুব ক্ষীণভাবে আকর্ষিত হয়। এক্ষেত্রে চুম্বক ভ্রামকগুলো কীভাবে বিন্যস্ত থাকে দেখানো হচ্ছে, দেখো এলোমেলোভাবে থাকে। ঠিক আছে, ডায়াম্যাগনেটিক, এরা চুম্বক ক্ষেত্র দ্বারা একেবারেই আকর্ষিত হয় না, বিকর্ষিত হয়। অ্যান্টিফেরোম্যাগনেটিক, এক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের ভ্রামকগুলো একে অপরের উল্টো দিকে হওয়ায় নিট ভ্রামক 0 হয়। ঠিক আছে, এছাড়াও রয়েছে ফেরোম্যাগনেটিক, এক্ষেত্রে চুম্বক ভ্রামকগুলো এভাবে বিন্যস্ত থাকে, নিট চুম্বক ভ্রামকের মান বেশি হয় এবং চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয়। এছাড়াও রয়েছে ফেরিম্যাগনেটিক, এক্ষেত্রে চুম্বক ভ্রামকগুলো একে অপরের উল্টো দিকে রয়েছে, অপোজিটে রয়েছে, কিন্তু ভ্রামকগুলোর মান একই না হওয়ার নিট ভ্রামকের মান কিন্তু এক্ষেত্রে 0 হয় না। ঠিক আছে, আচ্ছা, আজকে আমাদের আলোচনা ছিল এই পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং কেমিস্ট্রির বিষয়ে যদি কারো ক্লাসের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।